আচ্ছা আচ্ছা, আমি একটা ছোট কেসের কথা বলি আজকে। হ্যাঁ, আহ, এটা একটু খেয়াল করেন। আমাদের তো আসলে হয় কি, আমরা বিভিন্ন সময় কিছু কিছু জায়গায় প্রিজুডাইজড হয়ে যায়। যেমন ধরেন কেউ মারা গেল, তখন যে কোনো প্রবলেম শুরু হলে আমরা কার কথা ভাবি, কোন মেডিসিনের কথা ভাবি? রিলেটিভ, ফ্রেন্ডস মারা গেল, অথবা লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো, তাহলে কোন? ইগনেশিয়া, মেটামিউর। হ্যাঁ, ন্যাট্রামিউর বা ইগনেশিয়ার কথা ভাবি। তো এইগুলো হয় কি, আমরা যখন প্রথম থেকে আমাদের প্রিসেট, হ্যাঁ, মাইন্ডে আমাদের একটা জিনিস সেট হয়ে থাকে, ওটাকে যখন নিয়ে আসি একটা করে কিওয়ার্ড শুনে, তখন কিন্তু আমাদের প্রিজুডাইজড হয়ে যাওয়ার মানে অনেক সম্ভাবনা থাকে। এটা আসলে হওয়া উচিত না। ডোন্ট বি প্রিজুডাইজড, হ্যানিম্যান বলে গেছেন। তো আমাদের প্রথমে ওইরকম ওয়ার্ড বা শব্দে বা একটা ভাবনায় প্রিজুডাইজড হওয়াটা মোটেই উচিত হয় না। আমি এই আলোকে একটা কেসের কথা বলি। কেসটা শোনেন। এই পেশেন্টটার বয়স মোটামুটি 50+। তো সে আহ, চেম্বারে আসলো। আসা মাত্র একদম দ্রুত শুরু করলো যে, স্যার, আমার কয়েকদিন আগে আমার এক রিলেটিভ, ভাই বা মানে একটু দূর সম্পর্কের রিলেটিভ, সে মারা গেছে। হঠাৎ করে মারা গেছে। তার মারা যাওয়ার পর থেকে আমার মাথার মধ্যে উল্টাপাল্টা চিন্তা আসছে। এরপর থেকে আমার ছোটবেলা থেকে আমার যেসব কাছের লোকজন, ঘনিষ্ঠ লোকজন, আমার বন্ধু বান্ধব যারা মারা গেছে, তাদের মরে যাওয়ার কথা খালি বারবার আমার মাথায় ঘুরে ফিরে আসছে। তাহলে শুরুটা কি হলো? শুরুটা হলো তার এক রিলেটিভ মারা গেছে, একটু দূর সম্পর্কের রিলেটিভ মারা গেছে। সে ওই মরা বাড়িতে গেছে, হঠাৎ করে মারা গেছে আর কি। মানে বয়স হয়ে গেছে তা না, এমনি নর্মাল ডেথ আর কি। তো সেখানে গেছে, তারপরে সেই মৃত মরা বাড়ির লাশ টাশ দেখে দাফন টাফন করে যখন সে বাসায় আসছে, আসার পর থেকে তার মাথার মধ্যে এই চিন্তা ভাবনা, কে কে মারা গেছে, ছোটবেলার বন্ধু, অমুক আত্মীয়, তমুক কাছের সব লোকজনের কথা বারবার তার মাথায় আসছে। তো সে বলছে যে, আমি বারবার নিজেকে বলে বলে বোঝাচ্ছি, মানে আমি নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করছি যে যারা মারা গেছে তারা তো মারা গেছে, তারা তো আর ফিরে আসবে না। কিন্তু কেন এই চিন্তাগুলো ঘুরে ফিরে আমার মধ্যে আসছে, আমাকে খুবই কষ্ট দিচ্ছে ডাক্তার সাহেব, আমি খুবই কষ্ট পাচ্ছি। তো ডাক্তার সাহেব, আমি ভাবলাম যে ঢাকাতে আমার ছোট বোন আছে, এখানে আমি রাজশাহীতে সব যেহেতু পুরো পরিচিত জায়গা, পুরোনো জায়গা, এই জায়গাগুলোতে থাকলে আমি চিন্তা থেকে বেরোতে পারতেছি না। তো ভাবলাম যে ছোট বোনের বাসায় আমি ঢাকায়, সেখানে যাই কয়েকদিন আহ ঘুরে আসি। ঘুরে আসলে হয়তো মনটা একটু শান্ত হবে। হ্যাঁ, কিন্তু আমি মানে সেখানে যাব, আহ যেতেও পারতেছি না। আমি শান্তির জন্য সেখানে যাব, কিন্তু আমি ওখানে যেতে পারছি না। তো আমি জাস্ট বাসায় একাই বসে থাকি। আমি আর কি করব? আমি কি ওষুধ খাবো, না আমি কি করব ডাক্তার সাহেব? আমি তো বুঝতে পারছি না। আমি কি ঘুমাবো, না আমি অন্য কোথায় যাব, নাকি ঢাকায় যাব, নাকি একটু কক্সবাজারে যাব, নাকি ইন্ডিয়া থেকে ঘুরে আসবো? ডাক্তার সাহেব, আমি আসলে বুঝতে পারছি না। আমি চোখ বন্ধ করলেই সব স্বপ্নগুলো আসে, সব মরার ইয়েগুলো দেখতে পাই। আমার মাথার মধ্যে খালি অমুকের কথা ভাসে, তমুকের কথা ভাসে। একটা কিছু নিতে গেলে আমার অমুক বন্ধুর কথা মনে পড়ে। এইভাবে রোগী বলছিল। বুঝতে পারছেন? তো এখান থেকে যদি আমি খুব সহজে এলিমেন্ট ফ্রম লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হ্যান ত্যান এগুলো নিয়ে নিই, তাহলে ডেফিনেটলি ইগনেশিয়া বা নেট্রামিয়ারের দিকে চলে যাবে, অথবা আরো 2-4টা মেডিসিনের মধ্যে চলে যাবে। তাহলে আমরা কিন্তু একটা ফিক্সড আইডিয়া আগাতে পারবো না। এই পেশেন্টটাকে ক্যান্সারিস দেওয়া হয়েছিল, এবং মজার ব্যাপার হচ্ছে ক্যান্সারিস দেওয়ার পরের ফল 3 দিন পরে, আমি বলি একটু জানাবেন। 3 দিন পরে সে জানালো যে ওষুধ খাওয়ার পর দিন থেকেই সে খুব দ্রুত তার মাথা থেকে এই জিনিসগুলো ড্রেন আউট হয়ে যায়, মাথা থেকে চলে যায়। সিম্পল জিনিস, সিম্পল এটা কথা। এটা কি মাদার দিছিলেন না পটেন্সি না না, দিছিলেন? পটেন্সি। মা তার দিব কেন? এ তো 1M না 10M দেওয়া হয়েছিল, 1M সম্ভবত।
হ্যাঁ, আমার কাছে 1M আছে, 1M দিয়েছিলাম। এটা আমার কাছে সেম থাকলে সেমই দিতাম। তো রাখি মানে ক্যান্থারিস তো আমরা সাধারণত নিচের দিকে ব্যবহার করি না। মজার ব্যাপার হচ্ছে ইউটিআই এ আমরা তো কি করি, ইউটিআই আমরা মাদার ইউজ করি। আমি 1X অথবা 3X ইউজ করি। মানে আমি আমি দেখি যে মাদারের থেকে 1X আইদার অথবা 3X টা ভালো কাজ করে। ইউটিআই এর ক্ষেত্রে আমার কোনো কিছু ভালো লাগতেছে না, চিন্তা করতে ভালো লাগতেছে না, যে মহিলাদের বারবার এরকম রিকারেন্ট আমি দিয়ে রাখি, খাইস বাবা, অসুবিধা নাই। হ্যাঁ, তো এগুলা ওটা কিন্তু আমি হোমিওপ্যাথি করলাম না, ওটা একটা প্যালেট্রি ইয়াতে গেল। কিন্তু ইউটিআই মানে প্রপার ইউটিআই এর কেস যদি আমি ক্যান্থারিস পেশেন্টকে আমি যদি দিই, তাহলে আমি কখনোই ইউটিআই এর কেস আমি 30 নিচে দিই না। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম যেগুলাকে আমি একদম মনে করি যে খাক টনিকের মতন খাক, সেগুলাকে 1X বা 3X বানিয়ে দিয়ে দিলাম। এটা না আমার পার্সোনাল ইয়ের কথা বলতেছি। তো যাক, কেসে ফিরে আসি। কেসের ঘটনাটা কি বুঝতে পারলেন? খুব স্যার সিম্পল। ক্যান্সার দিয়েছিলেন এটা তো বুঝতে পারি নাই। জি, ক্যান্সারিস কেন দিয়েছিলেন হ্যাঁ এইটা সেটা একটু। তো বলবো, কিন্তু ঘটনাটা কি বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। আমি একটু এই ঘটনাটা একটু বলেন সংক্ষেপে বলি। বলেন শিওর। আসলে ক্যান্সারিস রোগীদের ভিতরে একটা মেন্টাল স্ট্রেস থাকে। মনে করে যে সে এখানে একটা সিস্ট হয়ে গেছে, ফাঁদে আটকে গেছে, জীবন মরণ সমস্যা। মানে এখান থেকে সে দ্রুত বের হতে চায়। বের হওয়ার জন্য সে তার মানে কি বলবো, মানে অ্যাঙ্গুয়েজ, এটা মেন্টালি ফিজিক্যালি স্ট্রেস থাকে সিভিয়ারলি, এবং সেখান থেকে বের হওয়ার জন্য সে কি করবে, এটা এরকম আর কি, এরকম পজিশন খুঁজে আর পায় কি। না। আচ্ছা, এটা তো আপনি অ্যানালাইসিস বললেন, কিন্তু কেসটা কি হলো? কেসটার আউটলাইন কি হলো ছোট করে? ঘটনাটা ঘটলো এক রিলেটিভ মারা যাওয়ার পরে। তার মাথার মধ্যে স্ট্রাইক করলো কি, ঘুরে ফিরে আসলো কি, বিভিন্ন পুরনো ইতিহাস, পুরনো ইয়া, যেটা তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, তাই না? আসলে ওখান থেকে সে বের হতে চাচ্ছে। হুম, এটা আমরা এই কারণে তো বলছে যে কোথায় যাব, কি করব, কি ওষুধ খাবো, বাসায় কি একা থাকবো নাকি ইয়েতে যাব, বোনের বাড়ি যাব, এই যে হ্যাঁ জায়গা। তো যাক, কেসটার বিশ্লেষণটা আমি একটু বলি, তাহলে আপনাদের জন্য এটা খুব ইজি হয়ে যাবে। ছোট ছোট জায়গাতে আমরা কিন্তু অনেক অনেক জায়গায় এটাকে ইউজ করতে পারি। তো এই কেসটা বিশ্লেষণ করলে দেখা যাবে যে এই ব্যক্তির মধ্যে একটা চিন্তা আসছে যে তার পরিচিত জন, পরিচিত জনের মৃত্যুকে ঘিরে। হ্যাঁ, এবং চিন্তা ভাবনায় সে এতটা বেশি বিক্ষিপ্ত হয়ে পড়েছে, এই চিন্তা ভাবনায় সে এতটা বেশি ঢুকে গেছে, স্ক্যাটার্ড হয়ে গেছে। সবচেয়ে ভালো ইয়ে হলো স্ক্যাটার্ড হয়ে যাওয়া, বিক্ষিপ্ত হয়ে যাওয়া। এই চিন্তা থেকে সে এখন মুক্তি পেতে চায়, মুক্তি পেতে চায়। ঠিক আছে, আমার আর এই চিন্তা ভাল লাগে না, আমি কি করব, ওষুধ খাবো, বেড়াতে যাব, কি করব, এই জায়গা থেকে আমাকে বাড়ায় দেন, বাহির করে দেন। ঠিক আছে, তো এটা শুরু হলো কি করে, হঠাৎ, তাই না? হঠাৎ বন্ধুটা আত্মীয়টা মারা গেল, বাড়ি এসে হঠাৎ তার মাথার মধ্যে এটা শুরু হয়ে গেল। তাহলে এখানে হঠাৎ, প্রথম বিষয় হচ্ছে হঠাৎ শব্দটা এই কেসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে হঠাৎ আসা পরিস্থিতির কাছে সে একদম সিস্ট হয়ে যাচ্ছে। সিস্ট হয়ে যাওয়া কি, অধিগ্রস্ত হয়ে যাওয়া, ওর মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া। আমি সিস্ট নিয়ে মানে বিস্তারিত আলোচনা করব এখন, অল্প করে বুঝেন। তার মধ্যে পড়ে গেছে, আমাদের মোটরসাইকেল যেরকম সিস্ট হয়ে যায়, খুব জোরে চালাচ্ছেন, ইঞ্জিন গরমে সিস্ট হয়ে গেল, তখন আর ইঞ্জিন চলে না। তো এই অবস্থার কারণে তার মনোপীড়া তীব্রতর হচ্ছে, এবং সেই প্রক্রিয়া থেকে দ্রুত মুক্তি পেতে চাচ্ছে। কিন্তু নিজেকে মানে সে নিজের শক্তিতে ওই পরিস্থিতিতে মুক্তি পাওয়া তার পক্ষে সম্ভব না, সে হতে পারছে না, চেষ্টা করেছিল কিন্তু ওই পরিস্থিতি থেকে সে বের হতে পারতেছে না। এই জন্য সে আসছে, অন্য কাউকে খুঁজছে বা আমার কাছে আসছে সাহায্য নিতে। হ্যাঁ, অন্যের কাছ থেকে সাহায্য নেওয়াটাই হলো ক্যান্থারিসের স্বার্থ। এটা হলো ক্যান্থারিসের সেলফিশনেস। অন্যের কাছ থেকে সাহায্য নিতে হবে, আমি আর পারতেছি না। ঠিক আছে, তো এইরকম যে কোনো পরিস্থিতিতে ক্যান্থারিসকে আপনারা প্রয়োগ করে দেখবেন, রেজাল্ট হাতে নাতে পাবেন। এইরকম পরিস্থিতিতে সিস্টের বিষয়টা আমরা আরো ভালো করে বুঝবো, আরো ডিপ ভাবে
বোঝার চেষ্টা করব। হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের ক্যান্থারিস নিয়ে যতগুলো ম্যাট্রিমেডিকা আছে, আপনি ম্যাট্রিমেডিকা যদি পড়েন, আমি এতক্ষণ যে গল্পটা বললাম, যে কেসটা বললাম, এটা যারা বুঝতে পারছেন, সারাংশ করে, সারমর্ম করে যারা বুঝতে পারছেন, তারা এটাকে আপনারা আহ, এই গল্পের সারমর্মের সাথে আপনারা মিলাবেন, দেখবেন বইয়ে অনেক ধরনের লক্ষণ পাওয়া যায়, অনেক ধরনের লক্ষণ পাওয়া যায়, অনেক লক্ষণ দেওয়া আছে। নট মেন্টাল স্টেট, আমি লক্ষণের কথা বলছি, লক্ষণ দেওয়া আছে। এগুলো খুবই, মানে হয় কি, খুবই ভয়ানক, কষ্টদায়ক, ব্যথা হচ্ছে, প্রদাহ হচ্ছে, ইনফ্লামেশন তৈরি হয়ে গেছে। ইনফ্লামেশন নিয়ে তো আমি একটা বিস্তর ক্লাস নিয়ে নিয়েছি মাস ধরে, তাই না? তো এই ইনফ্লামেশনের তৈরি হয়ে গেছে, খুব মানে তীব্র গতিতে উৎপন্ন হয়েছে, দ্রুত একদম হয়েছে, এবং এত যন্ত্রণা। আমাদের মূত্রতন্ত্রে কি হয় যখন প্রস্রাবের জ্বালা পোড়া হয়, যাদের হয়েছে তারাই জানে, ভয়াবহ জ্বালা, তার সাথে ব্যথা, বেদনা, হ্যাঁ, তীব্র গতিতে পারে, যেন মুহূর্তের মধ্যে তীব্রতর হয়ে যায়। আপনাদের এই অভিজ্ঞতা থাকলে দেখবেন, যখন প্রস্রাব বাহির হচ্ছে, যে প্রস্রাব করছে সে লাফায় ওঠে, লাফ দিয়ে ওঠে, ধুকে ওঠে। ঠিক আছে, আমি উদাহরণ দিই, ধরেন ছেলে মানুষে বুঝতে পারবেন, এই শীত পড়তেছে তো, আমরা শীতের সময় তো এমনি প্রস্রাব কম হয়। এবার অনেক ঠান্ডা পড়েছে, প্রস্রাব করতেছেন না, দেখা যাচ্ছে সারা রাত করেননি, সন্ধ্যার সময় করছিলেন, পরের দিন সকালবেলা, তখন দেখবেন যখন প্রস্রাবটা বাড়াতে যায়, গরম ইয়ে হয়ে, তখন কিন্তু বাড়ানো যায় না, লাফ দিয়ে উঠতে হয়। হ্যাঁ, অভিজ্ঞতা কারো থাকলে তাদের বুঝতে সুবিধা হবে, যাদের অভিজ্ঞতা নেই তো অভিজ্ঞতা দেওয়া যাবে না। এরকম একটা লাফ দিয়ে উঠে, এগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল লেখা আছে। ক্যান্থারিসের এটা হলো ক্ষেত্র। ঠিক আছে, মজার ব্যাপার হচ্ছে, তা আমি গতদিন বলতেছিলাম যে তারা মাস্টার বেড হ্যান ত্যান এগুলো করে, কিন্তু কেন্ট কি বলেছিলেন দেখেন। কেন্ট কিন্তু খুব, কেন্টকে আমরা কেন নিই জানেন? কেন্টের মতন অথেন্টিক এবং মানে আনমিক্সড কোনো জিনিস পাবেন না। আমার কথার মধ্যে আপনি অনেক মিক্সড পাবেন। হ্যাঁ, আমরা যে কেউ একটা দুটা দেখেই মনে করে নি যে আমরা বিশাল কিছু করে ফেলেছি, আমরা আহ, বলে ফেলতেছি। হ্যাঁ, আপনি কিছু বলবেন ডক্টর ফিরোজ? ভাই একজনের ক্যামেরা ডিস্টার্ব হয়ে গেছে, মানে ক্যামেরা চালু করে রেখেছেন, ডিস্টার্ব লাগছে। ও আচ্ছা আচ্ছা, কে ক্যামেরা চালু করে রেখেছেন? প্লিজ বন্ধ করে দেন ক্যামেরাকে। চালু রেখেছেন, অনুগ্রহ করে বন্ধ করে রাখেন। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, ডক্টর কেন কি বলেছেন, কেন বলেছেন যে ক্যান্থারিস বিবাহ বহির্ভূত সেক্স করার উপায় খুঁজে বাহির করে। হ্যাঁ, সে বিয়ে করবে না, কিন্তু তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এ জড়িয়ে সেক্স করার উপায় সে খুঁজে বাহির করতে থাকে। সে কখনো হস্তমিথুন পছন্দ করে না, মাস্টারবেট সে করা পছন্দ করে না, কেননা তার প্রয়োজন বাস্তব জিনিসের, যা তার পার্টনারের সাথে বাস্তবিক সংস্পর্শে মেলামেশার মাধ্যমে পেতে পারে। এটা কেন্ট বলেছেন। ঠিক আছে, এখন আমাদের বুঝতে হবে যে সেক্সের আকাঙ্ক্ষা বৃদ্ধির তীব্র ইচ্ছাই একটা লক্ষণ, যখন একটা রোগের মতন হবে। এটা কিন্তু মানে এরকম না যে একজনের মনের মধ্যে অনেক সেক্স করার ইচ্ছা জাগছে আর আমরা তাকে ক্যান্সারিস দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভাবা যাবে না। হ্যাঁ, এটা হলো রুগীর, মানে এই সেক্স করার বিষয়টা যে ডিজায়ারনেসটা, এই ডিজায়ারনেসটা নিয়ে সে পুরো পেরেশান হয়ে পড়বে। যখন রুগীর মধ্যে পেরেশান বোধ হবে, তখন আমরা এই সিমটমটা নিব। হ্যাঁ, আর এমনি নর্মালি একজনের মধ্যে অনেক তীব্র আকাঙ্ক্ষা, একটা সেক্স ড্রাইভ থাকলো, তখন কিন্তু আমরা নিব না, তখন নিলে কনফারেন্স কাজ করবে না। কিন্তু যখন রুগী এইটার নিয়ে পেরেশান হয়ে পড়ছে, তখন ক্যান্সারিস দিব, ক্যান্সারিস তখন খুব ভালো কাজ করবে। ঠিক আছে, তো যখন রুগী সামান্য মানে জীবন যাপন করতে করতে পারতেছে না, নর্মাল লাইফ লিড করতে পারতেছে না, আহ, মানে সেক্স ছাড়া, সেক্স ডিজায়ারটা তার এই লেভেলের, সে শান্ত থাকতে পারছে না, ইজি থাকতে পারতেছে না, তখন আমরা এটাকে অসুস্থতা হিসাবে মনে করব, এবং তখন আমরা ক্যান্সারিস দিয়ে
আমরা আহ, মানে ভালো রেজাল্ট পাবো। তো কেন্ট বলেছেন এক্সট্রিম রেস্টলেসনেস অন সিটিং অন সিটিং অর লাইং, হি হ্যাজ টু মুভ ইনকন্টেন্সি আপ অ্যান্ড ডাউন টু ইমপ্রুভ ডে অ্যান্ড নাইট। এটা কিন্তু সেক্সের কথা, ঠিক আছে, কেন্টের কথা। আমি লাইনটা দিয়ে দিচ্ছি, এক্সট্রিম রেস্টলেসনেস অন সিটিং অর লেইং, হি হ্যাজ টু মুভ ইনকন্টেন্সি আপ অ্যান্ড ডাউন ইমপ্রুভ ডে অ্যান্ড নাইট। তো এই আশঙ্কা শরীর এবং মানসিক দুই ধরনের হতে পারে। মনের মধ্যে নানান ধরনের ভাবনা আসতে থাকে, যা ব্যক্তি চাইলেও ওটাকে থামাতে পারে না, অন্য কোনো দিকে মনটাকে ডাইভার্ট করতে পারে না। এ নিয়ে সে অনেক পেরেশান হয়ে পড়ে, ঠিক আছে। তো আমরা যদি এই উপরের কেসের সাথে জিনিসটাকে মানে আমরা আহ, আহ, মানে যে কেসটার কথা আলোচনা করলাম সেই কেসের সাথে যদি আমরা এটাকে একটু করি, সামঞ্জস্য করি, তাহলে অনেক ধরনের থট কেন্দ্রিক অনেক ধরনের আমরা রুব্রিক্স কিন্তু ক্যান্সারিসের মধ্যে পাই। তার মধ্যে ধরেন যে থট থটফুল, থটসফুল এই একটা রুব্রিক্স আছে, থটসফুল, থটস ইন্ট্রোডিউস এন্ড ক্রাউড অ্যারাউন্ড ইচ আদার। এগুলো থট নিয়ে সার্চ দিলেই পাওয়া যায় আর কি। থট আর ক্যান্সারিস দিয়ে যদি ধরেন তাহলে হচ্ছে থট পারসিস্টেন্স, মানে ওই জায়গাতেই আটকে আছে, আমরা নিই একটা চিন্তার বাইরে সে আর যাচ্ছে না। থট রাশ ফ্লো অফ, থট স্ট্রং, আরো দুই একটা আছে, ওটা আমার আসলে সময় হয়নি বাহির করার। থট স্ট্রেন্স, হ্যাঁ এখানে কিন্তু খুব কম মেডিসিন আছে, থট স্ট্রেন্স। তো এই ইয়েগুলা দেখা যায়, মানে এক ধরনের মানসিক ব্যাকুলতার কারণে সে যে কোনো কাজই করতে পারে না, কারণ তার তো একটা ড্রাইভ চলে আসছে, একটা আকুতি, একটা আকাঙ্ক্ষা চলে আসছে, যতক্ষণ না হচ্ছে। আর এটা এমন একটা জিনিস পূরণ হয় না, যতই করে আবার আবার আসে মাথায়, আবার আবার আসে মাথায়, এইভাবে চলতে থাকে, ব্যাকুলতা চলে আসে। তো যে কোনো কাজ সে করতে পারে না, একটা কাজ করছে, আবার এটাও দেখা যায় একটা কাজ শুরু করেছে, হঠাৎ করে অন্য একটা কাজের চিন্তা মাথার মধ্যে চলে আসে, আরেকটাতে লেগে যাচ্ছে। কারণ মাথার মধ্যে থার্ড মানে একটা থিঙ্কিং তো কনস্ট্যান্টলি আছে, কিন্তু কাজে সে কন্টেন্সে থাকতেছে না, কন্টিনিউ যে করবে সেই ইয়েটা থাকতেছে না, নতুন আইডিয়া আসছে, নতুন কাজে চলে যাচ্ছে, এইভাবে চিন্তাগুলা ডাইভার্ট হতে পারে। এইটাকে আমরা রুব্রিক্স দিয়ে পাই ইনকন্টেন্সি, ইনকনস্টেন্সি। আমরা কি ইনকনস্টেন্সি দিলাম? হ্যাঁ। তো এটা এত তীব্রতর হয় যে ব্যক্তি প্রথমে কাজ ছেড়ে দিয়ে অন্য কাজে, মানে একটা কাজ ছেড়ে দিচ্ছে আরেকটা কাজে লেগে পড়ছে। এই জন্য হয় কি সে কোনো কাজ শেষ করতে পারে না, বা যদি করেও তাহলে কাজটা ঠিক মতো হয় না, ঠিকভাবে কোনো কাজের ফিনিশিং সে দিতে পারে না। কোনো জব বা কোনো দায়িত্ব তার উপরে দেওয়া হলো, সেটা সে ঠিক মতো পালন করতে পারে না, সে দ্রুত এক কাজ ছেড়ে আরেক কাজে লেগে পড়ে। পরবর্তীতে এমন সময় আসে তার সে কোনো কাজ করে শান্তি পায় না, পুরা মানসিক অশান্তি বেড়ে যায়, ধীরে ধীরে বাড়তেই থাকে। একটা একটু করলো, ওটা বাদ, আরেকটা, আরেকটা বাদ, আরেকটা, এইভাবে লাফাতে লাফাতে থাকে। তো এই কারণে মনে অশান্তির কারণ বেড়ে যাচ্ছে। তো তার এই অশান্তির কারণটা কোত্থেকে হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তার এই অশান্তির কারণটা কি, আমরা কিছু রুব্রিক্স দিয়ে আমরা এই অশান্তির কারণগুলোকে বুঝতে পারি। তার মধ্যে একটা হলো অ্যামিটিভনেস। এগুলো সব কামুকতা বা ইয়ের সাথে নির্ভরশীল, হ্যাঁ। কিন্তু এগুলাকে আমরা কাম মানেই যে ফিজিক্যাল লেভেলের ইয়েতে নিব সেটা না, আমরা নানান ভাবে এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। অ্যামিটিভনেস, তারপরে অ্যামোরাস, অ্যামোরাসের পুরো মানে তো কামুক, ঠিক আছে। তারপরে ডেলুশন অবজেক্ট, হ্যাঁ, শাইনিং অবজেক্ট অ্যাবাউট আর কি, ডেলুশন অবজেক্ট অ্যাবাউট শাইনিং, এইটাকে আমরা নিতে পারি। তো এখন দেখেন, প্রথমে বললাম অ্যামিটিভনেস আর অ্যামুরাস। তো অ্যামিটিভনেস আর অ্যামুরাসটা কি, এই দুটার রুব্রিক্স নিঃসন্দেহে
সেক্সের ভাবনার সাথে জড়িত। ঠিক আছে, সেক্সের ভাবনার সাথে জড়িত একদম। আপনি যদি ডিকশনারি দেখে এর অর্থ খুঁজেন তাহলে দেখবেন এই দুটার অর্থ ওরকমই দাঁড়ায়। যখন কোনো ব্যক্তি সেক্স বিষয়ে অনেক বেশি লালসা পোষণ করে বা লালায়িত হয়, হুম, তখন আমরা কিন্তু অ্যামোরাস, অ্যামিটিভনেস এগুলো নিতে পারি। তো ব্যক্তির কাছে মনে হচ্ছে, ইস, আমি যদি একটু সেক্স করতে পারতাম, আহা, আমি যদি এটা করতে চাই, ওইটা করতে চাই, এটাও কিন্তু রিলেটেড। সেক্সের ইয়েটা কি পুরা ইনভলভেশন, তাই না? এখন এমন কোন কাজ করতে যাচ্ছে যেটাতে সে ফুললি ইনভলভ হতে পারতেছে। যেমন ধরেন যে কোনো মেয়েকে দেখতেছে, হ্যাঁ, এক শ্রেণীর মধ্যে আসবে, ইস, মেয়েটাকে যদি আমি পাইতাম, পাইতাম বলতে ফিজিক্যাল রিলেশনের জন্য সেক্স করতে পারতাম, হ্যাঁ, কিন্তু সে তার মেয়েটাকে পাচ্ছে না। তখন কি হয়? তখন তার মনের মধ্যে এক ধরনের ছটফটানি ছটফটানি তৈরি, মানে আমি ক্যান্সারিসের কথা বলতেছি, তার মনের মধ্যে ছটফট ছটফট তৈরি হতে পারবে। এই যে না পাওয়া এবং যে মানে পাওয়ার লালসা, লালসা লালসা, লালসা বললে কি লালা, লালসা বললে লালার কথা মনে পড়ে, তাই না? জিভা থেকে লাল ঝরছে, মেয়েটাকে দেখলাম, কি চমৎকার, এর সাথে যদি একটু ইন্টিমেট হতে পারতাম, হ্যাঁ। তো ইন্টিমেট হতে পারতাম না, তাকায় আছে, তার মানে কি লালা ঝরছে, কিন্তু সেটা তো সে পাচ্ছে না। এই লালা ঝরা, কাউকে দেখে লালা ঝরার বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? এটা কিন্তু সবার হবে না, একটা শ্রেণীর মধ্যে হবে। আমি আপনাদেরকে একটু দেখাই কোন শ্রেণীর মধ্যে হতে পারে। দেখেন কিভাবে মানুষ লালায়িত হতে পারে কারো প্রতি। না, আর আপনি যদি পাসপোর্টের করাতে চান সে তো আমরা অনেক উপায় আছে যারা নিবন্ধন করে তারা ভালো করে জানে। আসলে কিভাবে লালায়িত দৃষ্টি, লালায়িত ঠোঁট, হ্যাঁ, বা ফেস কিরকম হতে পারে, এরকমটা দেখা যায়। আচ্ছা, যাক, আপনারা একটু বুঝতে পেরেছেন আশা করি। তো আমরা অ্যামোরাসের বিষয়টা বুঝলাম, অ্যামিটিভনেসটাও ওইরকমই কাছাকাছি, আমরা আবার আসব। এরপর আমি একটা রুব্রিক্সের কথা বললাম, ডেলুশন অবজেক্ট অ্যাবাউট শাইনিং। ডেলুশন অবজেক্ট অ্যাবাউট শাইনিং, দেখেন দেওয়া আছে। তো এটার অর্থটা কি? কোন চমৎকার জিনিসের উপরে আকর্ষণ থাকে, চমৎকার জিনিসের উপরে, হ্যাঁ। ডেলুশন অবজেক্ট অ্যাবাউট শাইনিং, শাইনিং কি? চমক, চমকদার, চমৎকার তো ভুল বললাম, চমকদার, গ্লেজ আসে যেটা শাইনিং করে, সান শাইনিং হয় যেরকম, সেই রকম সেটার উপরে আকর্ষণ থাকে। অর্থাৎ সে ওই অবস্থার জিনিসটা পাওয়ার জন্য লালসা পোষণ করে, হ্যাঁ। যেমন ধরেন যে আমি যদি কারো বলবো, সাকিব খানের মতন হতে পারতাম নাকি না, আহ, কি আর একটা বিতর্কিত নায়ক ভুলে গেলাম, মেয়েরা খুব তার ফিদা হয়ে যাচ্ছে, জায়েদ খান। জাহিদ খান, এই তো, বলে দিয়েছে জাহিদ খান, হ্যাঁ। আমি যদি জাহিদ খানের মতন হয়ে যেতাম, হ্যাঁ, বা ধরেন যে হোমিও ডাক্তার, আমরা যারা দেখা যাচ্ছে ভিকুল গাছের মতন যদি হয়ে পড়তাম, তাই না? বা অমুকের মতন হতে পারতাম, আমি অমুকের মতন হাত যশ যদি চলে আসতো, আমি যদি বিল গেটস হয়ে যাই, মানে কি? মানে আমার কাছে মনে হচ্ছে যে ওরা মহান ব্যক্তি। ভাই ভিডিওটা আবার চলতেছে ওনার। কথা ভাই জি, একটু রমজান করছি এই যে মোহাম্মদ রমজান আলী আপনার ভিডিওটা অফ করে দিবেন না হলে ডক্টর রমজানের ভিডিওটা আপনি বারবার চালু করে ফেলছেন কেন? ওটাকে বন্ধ করে দেন, আমাদের এখানে নেটের একটু সমস্যা হয়। হ্যাঁ, ঠিক আছে। তো আমি যদি তার মতো হতে পারতাম, আমি যদি উত্তম কুমারের মতো হতে পারতাম, তাই না? আমি যদি অমিতাভ বচ্চনের মতো, বা আমি আহ, সালমান সালমান খানের মতন হতে পারতাম, এরকম ফিগার হতো, এরকম বডি হইতো, মানে কি আমার কাছে মনে হচ্ছে ওরে বাপরে, বিশাল ব্যক্তি।
কিন্তু আমি তো ওরকম হতে পারছি না, সালমানের বডি তো আমার মতন হচ্ছে না, আমার বডি তো সালমানের মতন হচ্ছে না। এর অর্থটা কি? আমি তাকে দেখছি, মানে ওই যে ওই ইয়ের মতন, প্রথমে যে আম, প্রথম যে সিনেমাটা দেখালাম কাজলের সিনেমা, সেখানে পোস্টম্যানের মতন, একই তো হলো কাহিনী। আমার জিভায় জল আসছে, আমার জিভাতে লালা ঝরছে, আমি তো তাদের মতো হতে পারছি না। এই পরিস্থিতিটার কথা মনে করে নেন, এটাই হলো ক্যান্সারিসের পরিস্থিতি, এটাই হলো ক্যান্সারিসের ক্ষেত্র, এটা একটা ক্যান্সারিসের ফেসেট, এটা একটা ক্যান্সারিসের শেড। এটাকে মাথায় রাখেন। সরি। যখন কোন রোগী কোনো কিছু পেতে চায় কিন্তু তার ক্ষমতা থাকে না, এজন্য সে ছটফট ছটফট করতে থাকে, সে অন্যদের সহায়তা নেয়। হ্যাঁ, তার কথা মতো অন্যরা যখন করতে পারে না, তখন সে তাদের উপর জ্বলে যায়, রেগে যায়, ক্ষেপে যায়। সরি। তার মধ্যে নিজের পাওয়ার, নিজের যে ক্ষমতা সেটা থাকে না। এজন্য সে অন্য চকচকে চকমকে চমকদার জিনিসের প্রতি সে লালায়িত হয়। কোন উচ্চ পদ, কোন বিখ্যাত ব্যক্তি, উঁচু বিল্ডিং, অনেক আভিজাত্যপূর্ণ একটা প্রতিষ্ঠান, দোকান, যে কোনো কিছু প্রতি সে অ্যামোরাস হয়ে পড়ে। তাহলে অ্যামোরাসের দেখছেন, আমরা শুধু মানে একটা মহিলাকে দেখে লালায়িত হব, বা একটা মহিলা একটা ছেলেকে দেখে লালায়িত হবে, তা না। এটাকে অনেক ভাবে আমরা নিতে পারি। আমার ডেলিশন সাইনিং অবজেক্ট কিন্তু তার মধ্যে চলে আসছে। আর ক্যান্থারিসের স্বভাব হলো ওই ভালো জিনিস, ওই সুবিধাজনক অবস্থানকে দ্রুত এবং নিমিষে পেতে হবে, একদম দ্রুত পেতে হবে, নিমিষে পেতে হবে। আর যখন পায় না, তখনই তার মূল যে প্যাথোলজি সেটা ডেভেলপ করা শুরু করে। বুঝতে পারছেন? তো এজন্য যখন যে কোনো একটা পরিস্থিতিকে পাওয়ার জন্য কাজ শুরু করে, তখন অল্প কিছু চেষ্টার পরে সে ওই জিনিসটা ছেড়ে দেয়, আবার অন্য নতুন জিনিসের চেষ্টা করতেছে, আবার আরেক দিকে চলে যাচ্ছে, আবার আরেকটাতে চলে যাচ্ছে। তো এইভাবে চলতে থাকলে স্বাভাবিকভাবেই সে কোনো কাজে সফলতা পাবে না। ঠিক একইভাবে যে কোনো অসুস্থতা থেকে বের হওয়ার জন্য সে অস্থির হয়ে পড়ে, এবং এই অস্থিরতার সাথে তার মনের মধ্যে এক ধরনের স্নায়বিক চাপ তৈরি হয়, সে এক ধরনের স্নায়বিক চাপ অনুভূত হয় তার মধ্যে, এবং সে তখন নিজেকে দোষী ভাবা শুরু করে। সে ভাবে যে আমি গুনাহ করে ফেলেছি। ঠিক আছে, আমাদের কেন্টের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, মাইন্ড অ্যাংশিয়াস কনসাইন্স অফ as if guilty of a crime, এটা কেন্টের ইয়েতে আছে। তো এর অর্থ কি? ব্যক্তি তার অস্থিরতা ভরা স্বভাবকে নোংরা মনে করে, তার কাছে মনে হয় এমনটা হওয়া উচিত না, এটা পাপ। কিন্তু সে আবার তা জানছে, বুঝছে, কিন্তু সে আর নিজেকে থামাতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। এই অবস্থা থেকে সে মুক্তি পেতে চাচ্ছে। কেননা এই স্বভাবের কারণে সে তো কোনো কিছু অর্জন করতে পারতেছে না, সে কোনো কিছু হচ্ছে না, তার ফলাফল জিরো। এই অস্থিরতা থেকে সে মুক্তি পেতে চায়। এই অস্থিরতার সাথে সে ছোট ছোট নানান বিষয় নিয়ে বিচলিত হয়ে পড়ে, চিন্তিত হয়ে পড়ে। আমাদের অনেক রুব্রিক্স আছে, অ্যাংসিয়াসনে পাবেন, অ্যাংজাইটিতে পাবেন, ফ্রাইটেন্ড ইজিলিতে পাবেন, রেস্টলেসনেস এর মধ্যে পাবেন। এরা গভীর উদাসী, খুবই উদাস, ডিপ্রেশন, স্যাডনেস, ডিসপন্ডেন্সি, উদাস ভরা নিরাশা, ডিসপন্ডেন্সি, এর সাথে এক ধরনের অস্থিরতা তার থাকবে। তার মানে কি? সে যা করতে চায়, বারবার চেষ্টা করার পরেও যখন সফলতা আসে না, তখন তার কাছে মনে হয় আমি আর কিছু করতে পারবো না, আমার দ্বারা কিছু হবে না, আমি সফল হতে পারবো না, আমি ওখান থেকে কোনো আউটপুট পাবো না। এবং সে ধরে নেয় আর চেষ্টা করে লাভ হবে না, আর কোনো লাভই হবে না। তার মানে তার মনের সাহস হারিয়ে গেছে। তারপরেও সে ওই কাজটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু ধীরে 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 তার সবই শেষ। সে তখন অন্যমনস্ক হয়ে যায়, যে কাজ করে সে কাজের প্রতি অন্যমনস্ক হয়ে পড়ে। যে কাজটা সে করতে চায়
যেটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ সেটা সে সম্পূর্ণ করতে পারে না, তার মধ্যে নিরাশা চলে আসে। ঠিক আছে, এই নিরাশারও আরেকটা ইয়ে হলো ওই সাথে রিলেটেড হলো এই যে ডিলিশন সাইনিং অবজেক্ট। সে তো মনে করছিল যে আমি শাহরুখ খান হব, শাহরুখ খানের মতন স্ট্রাগল করবো, বা আমির খান হবো, এই কি বলে সালমান খান হবো, তার মতন বডি বানাবো। বডি বানাতে হবে না, আর পারতেছে না, আর পারতেছে না, আর হচ্ছে না, হচ্ছে না, আমার তো বাড়তেছে না, আমার মাসল হচ্ছে না, সিক্স প্যাক হচ্ছে না, নিরাশা চলে আসছে। তো শুরুটা ছিল ডেলুশন শাইনিং অ্যাবাউট থেকে। ঠিক আছে, তারপরে যে নিরাশার দিকে চলে গেল, আমার কাজটা শেষ হচ্ছে না, কাজটা শেষ হচ্ছে না, আমি এটা পারতেছি না। তো যাক, আমি একটু আরেকটা কেস নিয়ে বলি, তাহলে এগুলা বিষয় আরো ক্লিয়ার হওয়া যাবে, ধীরে ধীরে ক্লিয়ার হওয়াটাই ভালো। তো এটা অনেক আগেকার কথা বলতেছি, তখন করোনার দ্বিতীয় ঢেউ চলছিল। আমাদের রাজশাহী কলেজের অনেক টিচার আমাদের এখানে আসেন। আহ, আমাদের এখানে একজন টিচারও আছেন রাজশাহী কলেজের, আমিনুল ভাই মনে হয়, দেখতেছি না আজকে জয়েন করেননি। যাই হোক, এখন তার রেফারেন্সে কি অন্য কারো রেফারেন্সে আসছে আমার এখন ঠিক মনে নাই। তো ওই ভদ্রলোক শিক্ষক, উনি করোনাতে আক্রান্ত ছিলেন। সব ধরনের সবকিছু চেষ্টা করা হয়েছে, যা যা করার, পরের বারের গুলাতে ওমিক্রন বা ওই সময়ে খুব বেশি কষ্ট হতো, ভোগান্তি হইতো, তো তার তেমন উন্নতি হচ্ছিল না। তো তার মধ্যে এক ধরনের অনুভূতি হওয়া শুরু হলো যে আমার হেলথ শেষ, গান আমি শেষ, খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমি মানে এই যাত্রা সে যাত্রা, এরকম একটা ভাব, মানে ডেলুশন, ইনজুরি অফ বিং ইনজুর্ড, তার মধ্যে চলে আসছে। তো রুগী বলছে যে আমি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছি, আমি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমি অনেক আশা নিয়ে বিভিন্ন জায়গায় ছুটেছি, সুস্থ হওয়ার জন্য অনেক কিছু করেছি, কিন্তু আমি কোনো রেজাল্ট পাইনি। মানে সে তখন ছিল রেস্টলেসনেস অ্যাংশিয়াস, সে অনেক রেস্টলেসনেস অ্যাংশিয়াস সে দৌড়ে বেড়াইছে। তো তারপরে তার একজন কলিগের কাছ থেকে জানতে পারলো যে আমাদের করোনার রিপোর্ট খুব ভালো, মানে সাকসেস হার অনেক ভালো। তো তারপরে যখন শুনছে, তখন শুনে সে ছুটে আসে, এসে সে রিকোয়েস্ট করতে থাকে যে দ্রুত আমি যেন তাকে চিকিৎসা শুরু করি। ডাক্তার সাহেব, আপনি এক্ষুনি চিকিৎসা শুরু করেন, আপনি এখনই ওষুধ দেন, ডাক্তার সাহেব এখনই ওষুধ দেন। তাকে যতই জিজ্ঞাসা করি এটা নিয়ে আপনার চিন্তা কি, আপনার ভাবনা কি, কষ্ট কি, কি করেন, ও কোনো কথা শোনাশুনি নাই। সে আমার কোনো কথোপকথন শুনতে নারাজ, কোনো কথোপকথন। ডাক্তার সাহেব, আমাকে ওষুধ দেন, আমার চিকিৎসা শুরু করেন, এখনই ওষুধ দেন, আমার ওষুধই লাগবে ডাক্তার সাহেব, মেলা কিছু হয়ে গেছে, আমি পজিটিভ হয়ে গেছি ডাক্তার সাহেব, আমার আর হবে না, আমার ফ্যামিলি মেম্বার আছে, এই আছে ওই আছে, আপনি আমাকে দেন। এই যে তার আকুতি, এই যে তার ক্রাইং, সে সুস্থ অবস্থায় নাই, রাজশাহী কলেজে একজন প্রফেসর, সে আর সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে নাই, বারবার সে ক্রাইং করছে, আমাকে দেন এক্ষুনি ওষুধ দেন ডাক্তার সাহেব, আমাকে ইয়ে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট, কিন্তু না, এটা আর ভুল করা যাবে না, শুরু করেন, ওষুধ দেন। এটা হলো ডেলিরিয়াম ক্রাইং উইথ, ঠিক আছে, ডেলিরিয়াম ক্রাইং উইথ। সে আমার কোনো কথাই শুনছিল না, যেন কোনো কথাই তার কানে ঢুকছিল না। ঠিক আছে, বারবার একই কথা, আমাকে দ্রুত চিকিৎসা করেন, আমাকে দ্রুত ইয়ে করেন, অগ্রাহ্য মানে তার কথা। একটা ইয়ে থাকে কি, প্রেইং এ কি থাকে, প্রেইং এ একটা আকুতি থাকে, একটা নমনীয় ভাব, ওই নমনীয় নাই, নমনীয় ভাব নাই, সেটাই মানে তার অ্যাটিটিউডটা ছিল ল্যাক অফ রেফারেন্স। আমরা ল্যাক অফ রেফারেন্স ভিরেট্রামে দেখেছি না, ল্যাক অফ রেফারেন্স ছিল তার অ্যাটিটিউডের মধ্যে, কোনো কথাই শুনছিল না। এই এই অ্যাটিটিউডটার খুব কাছাকাছি রুব্রিক হচ্ছে ব্লাসফেমি। ব্লাসফেমির সাথে আমরা তো মনে হয় সবাই জানি, ব্লাসফেমি আইন হইল না, এটা জানি না আমরা, ব্লাসফেমির কথা আমরা সবাই জানি। ব্লাসফেমি কি, ব্লাসফেমি আমরা কোনটাকে বলি? বলতে পারবেন? ব্লাসফেমি হলো ধর্মনিন্দা, নাস্তিকতা, যদি আরেকটু ভালো করে বলি, নাস্তিকতা, আল্লাহর প্রতি, ঈশ্বরের প্রতি ডিসরেসপেক্ট করা,
গডের প্রতি ডিসরেসপেক্ট করা, কোন ধর্মের প্রতি অবমাননা করা, কোন পবিত্র জিনিসের অসম্মান করা, গড বা সৃষ্টিকর্তাকে ইনসাল্ট করা, ল্যাক অফ রেফারেন্স, গডের প্রতি ল্যাক অফ রেফারেন্স, কন্টেম্পচুয়াস, ঠিক আছে, এগুলো হলো ব্লাসফেমি। তার মানে কি, পিওর থিং এর বিপরীতে প্রতিকূলে যাওয়া ব্লাসফেমি। এখন এগুলো আমরা কিভাবে ইয়ে করতে পারি? আমরা এটাকে কিভাবে করতে পারি? হ্যাঁ, আমরা কিভাবে মানে আমাদের চেম্বারে এটা কি করি? ধরেন যে আমরা বলি না যে আমার ঈশ্বর, আমার মানে পিতামাতা, আমার আমার মা, আমার গড, এগুলো কথার কথা থাকে, তাই না? গড তো, সৃষ্টিকর্তা তো একজনই, কিন্তু আমরা অনেককে প্রভু মনে করি, মনিব মনে করি, তাই না? মনিব মনে করি। তো দেখা যাচ্ছে যে আপনি তাকে গালি দিচ্ছেন, মনিবও মনে করছেন, তাকে গালি দিচ্ছেন। কখন গালি দেন? যখন আপনি তার কাছ থেকে যে প্রত্যাশা, আপনার যে প্রতিদান পাওয়ার কথা ছিল, আপনার যে প্রতিদান পাওয়ার কথা ছিল, আপনার গড, আপনার মালিক, কোম্পানির মালিক, আপনার কোম্পানির মালিক ধরে নিলাম আপনার কাছে গড লেভেলের। এখন আপনি পরিশ্রম করেছেন, পরিশ্রম করার পরে যতখানি বোনাস আপনার পাওয়ার কথা, যতখানি রেসিপ্রোকেশন আপনার পাওয়ার কথা, আপনি পাচ্ছেন না। তখন আপনি কি করছেন? তাকে গালি দিচ্ছেন, এই বেটা বাটপার, এই করেছে, ওই করছে, উল্টাপাল্টা কথা বলতেছেন। এটা হলো ব্লাসফেমি। ঠিক আছে, আমরা কিছুদিন আগে কি দেখলাম? জার্মানিতে কোরআন পড়ানো হচ্ছে। গত বছর দেখলাম দুর্গাপূজার মণ্ডপে ভাঙচুর হলো। এগুলো কিন্তু ব্লাসফেমি। আমাদের এই যে আসাদ নূর আছে, অ্যাক্টিভিটিস, সারাদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালাগালি করে, কটূক্তি কথা বলে, এগুলো কিন্তু ব্লাসফেমি। এর অর্থ হলো তারা, ব্লাসফেমিতে যারা থাকে, তারা ধর্মের প্রতি বা কোনো পবিত্র জিনিসের প্রতি ডিসরেসপেক্ট করে। এটা মানে করেই। এগুলো তো হলো কিতাবি কথা। আমরা আমাদের প্র্যাকটিক্যালি আমাদের চেম্বারে এটা কিভাবে ব্যবহার করতে পারি? খুব ইজিলি কিন্তু ব্যবহার করা যায়। খালি চিন্তা করেন, আপনারা যদি চিন্তা করেন তাহলে মানে ইজিলি ব্যবহার করতে পারেন। ধরেন একটা পার্সন ডাক্তারকে অনেক বেশি মান্য করে, একনিষ্ঠ ভাবে তার কথা মানে। হ্যাঁ, আমরা রিলিজিয়াস মানে কি বলেছিলাম? একটা ইয়েকে ফলো করা, তাই না? তো দেখা যাচ্ছে সে খুব রিলিজিয়াসলি ফলো করে। একদম ডাক্তার যখন যে ওষুধ খেতে বলেছে, যেটা খাওয়ার আগে খেতে বলেছে সেটা খাওয়ার আগে খাবে, যেটা পরে খেতে বলেছে পরে, খাওয়ার পরে ব্যায়াম করতে বলেছে ব্যায়াম করে, খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতে বলেছে সে পানি খায়, 15 দিন পরে আসতে হবে সে 15 দিন পরে আসে। মানে যা যা সে ডাক্তার বলেছে সে অক্ষরে অক্ষরে ফলো করে। যে যে টেস্ট যখন সে দেয়, সাথে সাথে সে ওটাকে করে ফেলে। কিন্তু একটা সার্টেন পিরিয়ড পরে দেখা যাচ্ছে যে সে তার কাঙ্ক্ষিত ফল পেল না, তখন সে গালাগালি শুরু করে দিল, ডাক্তার কমিশন খাওয়ার জন্য আমার টেস্ট দেয়। এবার ডাক্তার যে যে পরামর্শ তাকে দিয়েছে, বিধিনিষেধ দিয়েছে, এবার সে মানছে না, উল্টাপাল্টা করতেছে। এরকম অনেক ক্ষেত্রে আমরা পাই। এটা হলো ব্লাসফেমি। তো এটা জরুরি না যে ঈশ্বরকে বা গডকে বা ভগবানকে বা আল্লাহকে গালি দিলেন আর ব্লাসফেমি হয়ে গেলেন, এটা কিন্তু জরুরি না। বরং আপনি যাকে উচ্চতর শক্তির মনে করেন, আপনার থেকে ক্ষমতাবান, আপনার প্রভু, আপনার মনিব, তাকে যখন গালি দিবেন, তার যখন বিরুদ্ধাচারণ করবেন, তখন সেটাকে আপনারা ব্লাসফেমি নিতে পারবেন। আমরা আমার বাবাকে মানি, মাকে মানি, মানি না? বা অনেকেই বোনকে মানে, বড় বোনকে মানতেছে, ভাইকে মানতেছে, কেউ টিচারকে খুব রেসপেক্ট করতেছে, বোন মানে সে যা বলতেছে একদম শিরোধার্য। মানে কি, তাকে গডের লেভেলে তুলে ধরেছে। যে বোন একটা একটু তাকালে সে একদম
লুতুপুতু হয়ে যাচ্ছে, যা বলছে তাই করছে, তার মানে কি সে গডের লেভেলে বোনকে তুলে রেখেছে। এবার দেখা যাচ্ছে কোন একটা কাহিনীর পরে সে বোনকে গালি দিচ্ছে, তার পছন্দ হচ্ছে না, এটা তার জন্য ব্লাসফেমি হয়ে গেল। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? তো ব্লাসফেমির মধ্যে দেখেন মেডিসিন অনেকগুলো আছে, এক এক মেডিসিন এক এক ধরনের অ্যাটিটিউড আচরণ করে। ন্যাট্রামিউর এক ধরনের করবে, ন্যাট্রাম কার্ব এক ধরনের করবে, ক্যান্থারিস এক ধরনের করবে, ক্যালকেরিয়া কার্ব এক ধরনের করবে। ক্যান্থারিস কেন করবে? ক্যান্থারিসের বিশেষত্বটা হচ্ছে অভদ্রতা। এই অভদ্রতাটাই হলো ক্যান্থারিসের ব্লাসফেমি। আমি যে ডাক্তার, একজন সরকারি গভর্নমেন্ট কলেজের সে প্রফেসর, সে এসে আমার কোনো কথাই শুনছে না, আমার কোনো কথার উত্তরই দিচ্ছে না, বারবার প্লিজ ডেলিরিয়াম ট্রাই করতেছে, আর বারবার সে যে আচরণগুলো করতেছে, ল্যাক অফ রেভারেন্স, একদম অভদ্রের মতো আচরণ, এটা হলো ব্লাসফেমি। কোনো কথা, সে কোনো কথাই শুনতে চায় না, সে শুধু নিজের কথাই বলে। সে চায় আপনি কোনো প্রকার কথা না বলে, কোনো প্রশ্ন না করে তার সকল চাহিদা পূরণ করে দেন। ঠিক আছে, এই সকল ক্ষেত্রে এর ব্যাকুলতা অনেক বেশি থাকবে। কোনো প্রকার গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, তখন এর ব্যাকুলতা, প্রয়োজনীয়তা, এই সব কিছুর প্রতি তার অনেক বেশি থাকবে। তো সে কাজ শুরু করার সময় তার কাছে মনে হয় যে নির্ধারিত লক্ষ্য সহজে পেয়ে যাব, কিন্তু ধৈর্যের অভাবে সে দীর্ঘদিন ধরে রাখতে পারে না, সে দ্রুত নিরাশ হয়ে যায়। আমি মনে করলাম যে সালমানের মতন বডি বানাবো, হয়ে গেছে, শুরু করে দিলাম। কি খাই সালমান? সকালবেলা ছোলা খাই, 2টা করে ডিম খাই, মুরগির স্যুপ খাই, খেয়ে আর বুক ডান দেয় 150-200 করে, তাইলেই তার একদম 6 প্যাক হয়ে গেল, ওই মাসল টাসল হয়ে গেল। আমি ক্যান্সারিস, আমি শুরু করে দিলাম, আমার লক্ষ্য সাইনিং অবজেক্ট সালমান, সালমান খান, শুরু করে দিয়েছি। এবার একটু সময় যাওয়ার পরে আর পারতেছি না, আর ধৈর্য কুলাচ্ছে না, দ্রুত নিরাশায় বদলে যাচ্ছে। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমরা কিন্তু ক্যান্সারিসের পাই কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, কনফিডেন্সের অভাব। আদৌ কি সালমান খানের লেভেলে যেতে পারবো না পারবো না? কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স। কাজ অর্ধেক শেষ না হতেই তার কাছে মনে হয় যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আর পৌঁছাতে পারলাম না, মানে সে দ্রুত সাহস হারিয়ে ফেলে, দ্রুত তার সাহস হারিয়ে ফেলছে। সে মেহনত করতে চায় না, বরং মেহনত না করেই ফল ভোগ করতে চায়, বা অল্প কিছুতেই সে একদম উচ্চ ফলাফল অর্জন করতে চায়। আমি 2বার বুকডন মারবো, 10বার মারবো, 2 দিন মারবো, আর আমার একদম মাসল হয়ে যাবে, 6 প্যাক হয়ে যাবে। এটাই হলো ক্যান্সারিসের আকাঙ্ক্ষা। ঠিক আছে, আমি অল্প অল্প করে বুঝাচ্ছি। আমি এরপরে আপনাদেরকে কিছু কেস নিয়ে আলোচনা করবো, আরো 4-5টা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, দেখি আপনাদেরকে ক্যান্সারিস মাথার মধ্যে ঢুকাই দিতে পারি কিনা। আমার কিছু রেকর্ডেড কেসও আছে, সেটাও আমি 2-একটা দেখানোর চেষ্টা করব। তো আরেকটা কেসের ছোট্ট করে একটু উদাহরণ বলি। একটা ছাত্র, ধরুন মানে এটা একটা কাল্পনিক, আমি বোঝানোর জন্য বলছি। তো ছাত্র জীবনে কি থাকে, বিভিন্ন জনের বিভিন্ন লক্ষ্য থাকে, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, এখন তো সবাই বিশেষ কর্মকর্তা হতে চায়, বেতন অনেক বেশি, তাই তো। আগে অনেকে প্রাইভেট কোম্পানিতে যেতে চাইতো, যে গ্রামীণ ফোনে চাকরি করতে হবে, অমুক জায়গায় বেতন বেশি, কিন্তু এখন তো সরকারি জায়গায় বেশি। তো যাক, ছাত্র এটা ইচ্ছা করলো, তার কাছে মনে হলো যে আমি যদি ডাক্তার হতে পারি, বা আমি যদি বিচারপতি হতে পারি, তাহলে বিচারপতি লেভেলের লোকজন, বিচারপতিদের আমরা কি দেখি, যে যারা এই যে বিচারক যারা থাকে, আমাদের জজ সাহেব যারা থাকে, তাদেরকে একটা বিশাল বাড়ি দেয়, চাপরাশি, দারোয়ান, গাড়ি, অমুক তমুক। তো তার কাছে মনে হয় যে এই শ্রেণীর লোকরা অনেক সুখ শান্তিতে থাকে, অনেক সুখ শান্তিতে। গরম লাগছে আপনাদের, হয়তো ঠান্ডা লাগছে, আমার খুব গরম লাগতেছে। তো যাক,
তার কাছে মনে হচ্ছে যে বিচারপতিরা খুব সুখ শান্তিতে থাকে, তারা জীবনে অনেক কিছু উপভোগ করতে পারে, যা চাই তাই পেয়ে যায়। এত বড় রাজশাহীতে বিচারপতির যে ইয়ে আর কি বাড়ি, বিশাল কম্পার্টমেন্ট, দেখা যাচ্ছে 20 বিঘা, মাঝখানে 2-3টা মানে একদম বাগান বাড়ির মতন সব কিছু আছে। তো এটা দেখে তার মনে হচ্ছে আমাকে বিচারপতি হতে হবে। হ্যাঁ, তো সে মনে করছে যে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে আমি যদি এই বিচারপতি হতে পারে। এটা নিয়ে সে, তার মধ্যে এক ধরনের লোভ তৈরি হলো, লোভবোধ তৈরি হলো, লোভিত, তার পজিশন দেখে সে লোভ করলো। এবার দেখা যাচ্ছে সে পড়ালেখাও শুরু করলো, পড়ালেখাও সে অল্প বিস্তার কিছু চেষ্টা করলো, কিন্তু একটু যাওয়ার পরে ওরে বাবা, ল পড়া তো কঠিন ব্যাপার, কঠিন কষ্টের ব্যাপার, এটা তার কাছে কঠিন মনে হওয়া শুরু হলো। মানে কি, মানে এই শ্রেণীর মানুষের, সে কম পরিশ্রম করে বড় জিনিস পেতে চায়, বা অনেক গ্র্যাভিটি আছে, যেটা অনেক হাইট আছে, অনেক গ্রহণযোগ্যতা আছে, সালমান শাহ হতে চায়, এই সালমান খান হতে চায়, বিচারপতি হতে চায়, বিল গেটস হতে চায়, গ্র্যাভিটি পূর্ণ জিনিস পেতে চায়, কিন্তু পরিশ্রম করবে অল্প। তো সে কি করলো, ট্রাই করা শুরু করলো যে না, আমাকে বিচারপতি হতে গেলে এই পথে যেতে হবে। 2-4 দিন, 2 মাস, 5 মাস, 6 মাস করার পরে সে ক্লান্ত হয়ে পড়ে, সে তার সাহস হারায় ফেলে। কিন্তু তার মনের মধ্যে ওই লক্ষ্য অর্জনের চাহিদা কিন্তু তৈরি হয়ে আছে। যেহেতু চাহিদা আছে, সে আগের মতন কনসেন্ট্রেশন, আগের মতন একাগ্রতা, আগের মতন ডেডিকেশন দিয়ে সে পারতেছে না, ক্লান্ত হয়ে গেছে তো, কিন্তু মনের মধ্যে আছে আমার বিচারপতি হবে। এই জন্য তার এখন আর মনোযোগ নাই, সে কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু মনোযোগ নাই। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু আমরা অ্যামোরাসের বিষয়টা পেলাম, লালায়িত হলো, ডেলুশন সাইনিং অবজেক্টের বিষয়টা আমরা পেলাম। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা পাই, সেটা হলো এরোটিক। ঠিক আছে, এরোটিক, এই এরোটিকটা আছে, আমি এগুলো ব্যাখ্যায় আসবো। ঠিক আছে, এরোটিক মানেও কিন্তু একই কাছাকাছি, কামোদ এরোটিকের মানে। হ্যাঁ, তো গ্রস লেভেলে আমরা শব্দ দিয়ে, শব্দ, ওয়ার্ড, এই যে এরোটিক, অ্যামোরাস, এই যে শব্দগুলা দিচ্ছি, এই শব্দ দিয়ে যেভাবে প্রয়োগ করা হয়, এইভাবে কিন্তু রুগীরা এসে বলবেন, কোনো রুগী এসে বলবে না ডাক্তার সাহেব আমি খুব এরোটিক, আমি খুব অ্যামোরাস, আমি খুব ল্যাসিভিয়াস, এগুলো কিন্তু রুগীরা বলে না। ঠিক আছে, কখনোই বলে না, বললেও খুবই রেয়ার। এই জন্য এই শব্দগুলাকে আমাদের সূক্ষ্মভাবে বুঝে, সূক্ষ্মভাবে এর সূক্ষ্ম অর্থ, ভিতরের কি অনুভূতি, এই অনুভূতি গুলাকে বুঝে আমাদেরকে আগাতে হয়। তাহলে আমরা এই রুব্রিক্স গুলাকে খুব সুন্দর করে আমাদের প্রয়োজন ইউজ করতে পারি। যদিও আমি বলি যে আপনারা ইন জেনারেল পেশেন্টটাকে চেনেন, ফিল দা পেশেন্ট, সেটাকে চেনেন, তারপরেও আমাদের রুব্রিক্স তো আর কিছু না, রুব্রিক্স তো হচ্ছে ওটাও একটা রুব্রিক্স দিয়ে একটা স্টেট চলে আসতে পারে, মেন্টাল স্টেট চলে আসতে পারে, একটা রুব্রিক্স দিয়ে একটা পেশেন্টকে বোঝা যেতে পারে। এই কারণে আমরা রুব্রিক্স গুলোকে সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করি। তো এই যে ইরোটিক, ইরোটিকের অর্থ আমি কি বললাম, ইরোটিকের অর্থ বললাম হচ্ছে কামোদ। হ্যাঁ, কামোদ বা প্রেমমূলক আর কি। হ্যাঁ, ইরোটিক, আমরা ইরোটিক ইউজ করি কোথায়, ইরোটিক স্টোরি, যেখানে কাম রিলেটেড, সেক্সুয়াল রিলেটেড, ইরোটিক, এরোটিক পয়েম আমরা বলি না, একটু নগ্ন ওয়ার্ড লেখা থাকে, একটু অ্যাডাল্ট অ্যাডাল্ট ওয়ার্ড লেখা থাকে। তো যাক, আমরা এই ওষুধে কি বুঝলাম, এই ওষুধের থিমটা বুঝলাম যে কোনো জিনিসকে পাওয়ার জন্য তার মধ্যে একটা তীব্র লালসা থাকে, একটা তীব্র আকুতি থাকে। হ্যাঁ, তার কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, এবং সে সেটাকে দমন করতে পারে না, ওই আকুতিটাকে সে দাবাতে পারে না। ধরেন ছেলে মানুষ, ছেলে মানুষ একটা সুন্দর মেয়ে দেখেছে,
এখন সুন্দরের ডেফিনেশন আবার আমার কাছে জানতে চাইেন না। এক একজনের চোখে এক এক ধরনের বিষয় হচ্ছে সৌন্দর্যের ডেফিনেশন, কিন্তু এক একজনের চোখে এক এক ধরনের। একজন খুবই ফর্সা, লম্বা লম্বা চুল, মানে একজনের কাছে খুবই ভালো লাগতে পারে, আরেকজনের কাছে নাও ভালো লাগতে পারে। এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? অনেকেই জাহিদ খানকে অনেক বেশি মনে করতেছেন, আমাকে জাহিদ খানকে কিছুই মনে হয় না, আমাকে জোকার মনে হয়, কিন্তু আরেকজন দেখা যাচ্ছে তার জন্য ফিদা হয়ে যাচ্ছে। তাহলে সৌন্দর্যের ডেফিনেশনটা ম্যান টু ম্যান চেঞ্জ হয়, ঠিক আছে? ম্যান টু ম্যান চেঞ্জ হয়। তো এই ক্যান্থারিসের ক্ষেত্রে যেটা তার মনের মধ্যে যে আকুতিটা আছে, সে আকুতিটাকে সে দমাতে পারে না, এবং সে দ্রুততম সময়ে সেই কাঙ্ক্ষিত বস্তুকে পেতে চায়, এবং সেটা কোনো প্রকার প্রচেষ্টা ছাড়াই পেতে চায়। এটা খুব ইম্পর্টেন্ট। দ্রুত সময়ে আমার যেটা পছন্দ হয়েছে, আমি জর্জ হবো, আমি দ্রুত কালকে জর্জ হয়ে যেতে চাই, আর কোনো প্রকার প্রচেষ্টা করবো না, কোনো পরীক্ষা দিব না, কিছু দিব না। এই ভাবনাটা হচ্ছে ক্যান্থারিসের। এবং তার সাথে সাথে সে চায় তার ওই লক্ষ্যে যাওয়ার জন্য, তার ওই লক্ষ্যে নিয়ে যেতে তা অন্য কোনো ব্যক্তি তাকে ওখানে পৌঁছায় দিক, অন্য কোনো ব্যক্তি তাকে ওখানে নিয়ে যাক, অন্য কোনো লোক তাকে তার কাঙ্ক্ষিত বস্তুর দিকে নিয়ে যাক, এটা তার মধ্যে চাহিদা থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে নিয়ে যাবে ওই ব্যক্তিকে সে সম্মান দেয় না, তার মধ্যে ওই ব্যক্তির প্রতি কোনো সম্মান দেওয়ার ভাবনা থাকে না। এই রাজশাহী কলেজের এই প্রফেসরটা আমার আমার কাছ থেকে সে করোনার হেল্প নেবে, করোনার সে কোথাও এলোপ্যাথি করে ওই করে কিছু করতে পারলো না, সে আমার কাছ থেকে হেল্প নেবে, অথচ আমাকে সে সম্মান দিচ্ছে না, আমার প্রশ্নের উত্তর সে দিচ্ছে না, ন্যূনতম ন্যূনতম সম্মানটা সে দেখানোর প্রয়োজন মনে করছে না। ল্যাক অফ রেফারেন্স আমরা ভিয়েতনামে দেখেছি, কিন্তু ভিয়েতনামের মধ্যে আমরা ভেনারেশনও দেখেছি, যাকে যে তার কাজ হবে তাকে সে সম্মান দিচ্ছে, এটা তাও দিচ্ছে না, কারণ সে কোনো পরামর্শ শুনতে পছন্দ করে না, শুধু নিজেরটাই প্রয়োগ করতে চায়। আর এই কারণেই অন্য ব্যক্তিরা তাকে পছন্দ করে না, সহযোগিতা করতে পারে না, সে শুধু নিজেরটাই চায়। লিবার্টিনিজম আমি বলেছিলাম, ঠিক আছে? তো এই আর কি মোটামুটি আজকের এনার্জি লেভেল, ব্যাটারি ডাউন। তো নেক্সট দিন আমরা ইনশাল্লাহ কালকে আবার আলোচনায় বসবো। আপনারা আসবেন, যথাসময়ে আসবেন। কারা কারা আসছেন না একটু নোট করেন, আমরা তাদের একটু খোঁজ খবর নিতে চাই।